বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নিকোলাই গোগোলের উপন্যাস তারাস বুলবা। উপন্যাসটার আজ 2 নম্বর পর্ব। 3 জন অশ্বারোহী চলতে লাগলো নীরবে। বৃদ্ধা বুলবা ভাবছিলেন অতীতের কথা। তার চোখের ওপর ভাসছিল তার যৌবনের দিনগুলি, অতিক্রান্ত সেই সব বছর যার জন্য কসাকেরা সর্বদা কাঁদে। ইচ্ছে করে যেন তাদের সারা জীবনটাই যৌবন হয়ে থাকে। তিনি ভাবছিলেন পুরনো কালের সঙ্গী সাথীদের মধ্যে কার কার সঙ্গে তার দেখা হতে পারে সেচে। হিসাব করলেন কাদের মৃত্যু হয়েছে, কারা এখনও জীবিত। তার চোখের মণিতে অশ্রুবিন্দু জমে উঠল। পলিত মস্তক নত হয়ে পড়ল বিষাদে। ছেলেরা ভাবছিল অন্য কথা, কিন্তু তাদের সম্পর্কে আরও কিছু বলা দরকার। 12 বছর বয়সে তাদের পাঠানো হয় কিয়েভ একাডেমিতে। কেননা সেই সময়কার সম্ভ্রান্ত লোকেরা মনে করতেন তাদের সন্তানদের শিক্ষা দেয়া অবশ্য কর্তব্য, যদিও শিক্ষা পরে সম্পূর্ণ ভুলে যায়। সেমিনারিতে ভর্তি হওয়া অন্যান্য ছাত্রদের মতো তারাও তখন ছিল বন্য, স্বেচ্ছাচারে অভ্যস্ত। সেখানে থাকতে থাকতে তারা কিছুটা কেতাদুরস্ত হয়ে উঠল। সব ছাত্রের মধ্যেই এই কেতাদুরস্ত ভাব থাকায় তাদের সকলকেই দেখাতো প্রায় একরকম। বড় ছেলে অস্তাপ তার শিক্ষা জীবন শুরু করলো প্রথম বছরেই পালিয়ে গিয়ে। তাকে ধরে এনে নির্দয় প্রহার দেয়া হলো ও পড়তে বসানো হলো। 4 বার সে তার প্রাথমিক পাঠ্যপুস্তক মাটিতে পুঁতে ফেলল। 4 বারই সে অমানসিক প্রহারের পর তাকে নতুন পাঠ্যপুস্তক কিনে দেয়া হলো। নিঃসন্দেহ 5ম বারও সে এই একই কাজ করত। কিন্তু তার পিতা সাড়ম্বরে ঘোষণা করলেন তিনি তাকে পুরো 20 বছর মঠে শিক্ষানবিশ করে রাখবেন এবং জানিয়ে দিলেন যে যদি সে একাডেমিতে শেখানো সমস্ত বিদ্যা আয়ত্ত না করে তাহলে কোনো কালেই জাপোরোজয়ে দেখতে পাবে না। কৌতূহলের বিষয়, এই কথা বলেছিলেন সেই একই তারাস বুলবা যিনি সকল শিক্ষার নিন্দা করতেন এবং আমরা আগেই দেখেছি তার ছেলেদের উপদেশ দিয়েছিলেন এই শিক্ষাকে একেবারে গ্রাহ্য না করতে। সেই সময় থেকে অস্তাপ অসাধারণ আগ্রহে তার নিরস বইগুলি পড়তে বসল। অচিরেই শ্রেষ্ঠ ছাত্রদের সারিতেও স্থান পেল। সেকালে শিক্ষাধারার সঙ্গে জীবনের বাস্তবতার কোনো সম্বন্ধ ছিল না। ধর্মতত্ত্ব, ব্যাকরণ, অলঙ্কার ও ন্যায়শাস্ত্রের সূক্ষ্ম বিচার এইসবের কোনোই যোগ ছিল না সমসাময়িক কালের সঙ্গে। কোনোদিনই এগুলোর প্রয়োগ করা বা অভ্যাস করা যেত না জীবনে। ছাত্ররা তাদের শিক্ষার সামান্যতম পণ্ডিতি জ্ঞানকেও কোনো কিছুর সঙ্গে সংযুক্ত করতে পারত না। তখনকার শিক্ষকেরা নিজেরাও ছিলেন অন্যদের চেয়ে বেশি অজ্ঞ, কেননা তারা ছিলেন জীবনের অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। অধিকন্তু একাডেমির সাধারণতাত্ত্বিক সংগঠন, সুস্থ ও সবল যুবকদের ভীতিপ্রত সংখ্যাধিক্য, এসবই সেমিনারির ছাত্র সম্প্রদায়কে তাদের পাঠ্যাবলীর একান্ত বাইরের কর্মপ্রচেষ্টায় অনুপ্রাণিত না করে পারত না। মাঝে মাঝে কষ্টকর জীবনযাত্রা, প্রায়ই শাস্তিস্বরূপ উপবাস এবং তাজা সুস্থ সবল যৌবনের নানা প্রবৃত্তির চাপ, এই সমস্ত মিলে তাদের মধ্যে সৃষ্টি করত সেই অভিযানের স্পৃহা যা পরে বিকশিত হতো জাপোরোজয়েতে। কিয়েভের পথে পথে ভ্রাম্যমান ক্ষুধার্ত ছাত্রেরা ছিল সকলের পক্ষে ভয়ের কারণ। কোনো ছাত্রকে আসতে দেখলে বাজারের পশারিনীরা তাদের মিঠাই, চাকা বিস্কুট, কুমড়োর বিচি সর্বদা হাত দিয়ে ঢেকে ফেলত, যেন মা ঈগল তার শাবকদের রক্ষা করছে। যে বয়স্কতর ছাত্র কনসালের কর্তব্য ছিল তার সঙ্গী ছাত্রদের ওপর দৃষ্টি রাখা, তারই সালোয়ারের পকেট ছিল এত ভীষণ বড় যে সে তাতে অনায়াসে অসতর্ক পশারিনীর বিপণী থেকে তার সমস্ত পণ্য পুড়ে ফেলতে পারত। সেমিনারির ছাত্রদের জগৎ ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন। রুশি ও পোলীয় অভিজাতদের সর্বোচ্চ মণ্ডলে তাদের প্রবেশাধিকার ছিল না। একাডেমির পৃষ্ঠপোষক হওয়া সত্ত্বেও স্বয়ং শাসনকর্তা আদাম কিসেল তাদের সমাজে প্রবেশ করতে দিতেন না এবং নির্দেশ দেন তাদের যেন কড়া শাসনে রাখা হয়। যা হোক, এই নির্দেশের কোনোই প্রয়োজন ছিল না, কেননা সেমিনারির অধ্যক্ষ এবং সন্ন্যাসী অধ্যাপকেরা ডান্ডা বেত ব্যবহারের কোনো সুযোগ ছাড়তেন না এবং প্রায়ই কনসালের সহকারী ছাত্র লিক্টাররা তাদের আদেশে তাদের কনসালকে এমন নির্মমভাবে প্রহার করত যে তাকে কয়েক সপ্তাহ ধরে সালোয়ার চুলকাতে হতো। তাদের অনেকেই এসবকে গ্রাহ্য করত না। এসব ছিল যেন লঙ্কা মেশানো ভালো ভদকার চেয়ে শুধু একটু বেশি কড়া। বাকিরা ক্রমাগত এই পুলটিসের প্রয়োগে ক্লান্ত হয়ে পড়ে অবশেষে পলায়ন করত জাপোরোজয়েতে, যদি তারা পথ খুঁজে পেত অথবা পথে ধরা না পড়ত।
অত্যন্ত অভিনিবেশ সহকারে ন্যায়শাস্ত্র এমনকি ধর্মতত্ত্ব অধ্যয়ন করতে শুরু করলেও অস্তাব বুলবাও এই অমোঘ দণ্ড থেকে রক্ষা পায়নি। স্বভাবতই এতে তার চরিত্র দৃঢ় হয়ে এমন কাঠিন্য অর্জন করল যা ছিল কসাকদের চিরকালের লক্ষণ। অস্তাব সর্বদা একজন শ্রেষ্ঠ সাথী বলে গণ্য হতো। অন্যের বাগানে বা বাগিচায় লুট করবার মতো অভিযানে সে তার সঙ্গীদের নেতৃত্ব দিত কদাচিৎ, কিন্তু কোনো দুঃসাহসিক ছাত্র ডাক দিলে তার পতাকা তলে যারা সর্বাগ্রে সমবেত হতো সে ছিল তাদের অন্যতম, এবং কখনো কোনো অবস্থাতেই সঙ্গীদের বিশ্বাস ভঙ্গ করত না। চাবুক বা বেদ দিয়েও তা করানো যেত না। মারামারি ও উশৃঙ্খল পরন্মাদনা ছাড়া অন্য সব রকম প্রলোভনের বিরুদ্ধে সে ছিল কঠিন। অন্ততপক্ষে প্রায় কখনোই সে অন্য কিছুতে মন দেয়নি। তার সমানদের সঙ্গে তার আচরণ ছিল সাদাসিধে। তার প্রকৃতির লোকের পক্ষে সেই যুগে যতটা সম্ভব সেরকম সদাশয়তাও তার ছিল। হতভাগিনী মায়ের অশ্রুতে তার অন্তর সত্যিই অভিভূত হয়েছিল। কেবল এই জন্যেই সে এখন বিষণ্ণ হয়ে পড়েছিল। তার মাথা নুয়ে পড়েছিল ভাবনায়। তার ছোট ভাই আন্দ্রির চিন্তার ধারা ছিল কিছুটা বেশি সজীব ও বেশি পরিণত। লেখাপড়ায় তার মন ছিল বেশি। স্থূল বলিষ্ঠ প্রকৃতির পক্ষে সাধারণত যেমন জোর করে শেখার প্রয়োজন হয় সে প্রয়োজন তার ছিল না। ভাইয়ের চেয়ে তার উদ্ভাবনী শক্তি ছিল বেশি। যথেষ্ট বিপজ্জনক কাজে সে নেতৃত্ব করত বেশি ঘন ঘন। কখনো কখনো সে শাস্তিও এড়িয়ে যেত তার উপস্থিত বুদ্ধির সহায়তায়। তার ভাই অস্তাব কিন্তু নিজের জন্য কারো কোনো তত্ত্বাবধানের ধার ধারত না। গায়ের জামা খুলে ফেলে মেঝেতে শুয়ে পড়ত। ক্ষমা চাওয়ার কথা একবারও ভাবত না। বীরত্ব প্রদর্শনের উত্তপ্ত তৃষ্ণাও আন্দ্রির ছিল, কিন্তু অন্য অনুভূতিরও স্থান তার অন্তরে ছিল। 18 বছর বয়স পার হলে তার অন্তরে জ্বলে উঠল প্রেমের প্রাণবন্ত তাগিদ। আবেগপূর্ণ স্বপ্নে তার নারীর আবির্ভাব ঘটতে লাগলো ঘন ঘন। দার্শনিক বিতর্ক শুনতে শুনতেও সে প্রতি মুহূর্তে দেখতে পেত তাকে। সজীব, কালো চোখ, কোমল। তার সামনে অবিরাম ঝলক দিত সে নারীর ঝকঝকে টান টান দুটি স্তন, তার সুন্দর কোমল অনাবৃত বাহু, এমনকি তার কুমারী সুলভ অথচ সবল অঙ্গ প্রত্যঙ্গে লেপ্টে থাকত যে পোশাক, সেই পোশাকের দৃশ্য পর্যন্ত আন্দ্রির স্বপ্নে তাকে অবর্ণনীয় কাম উন্মাদনায় ভরে তুলত। সে তার বন্ধুদের কাছ থেকে সযত্নে লুকিয়ে রাখত তার তরুণ প্রাণের এই আবেগের আন্দোলন। কেননা সে যুগে কোনো কসাকের পক্ষে যুদ্ধে যাওয়ার আগে নারী ও প্রেমের কথা ভাবা ছিল লজ্জা ও অসম্মানের কথা। একাডেমির শেষ বছরগুলিতে সে দুঃসাহসিক দলের নেতৃত্ব খুব কমই করেছে। বরং বেশি ঘন ঘন সে একা একা ঘুরে বেরিয়েছে কিয়েভের দূর নির্জন ছোট ছোট অলিগলিতে, যেখানে চেরি বাগানে ঢাকা নিচু নিচু ঘরগুলি পথের দিকে উঁকি দিয়ে লোভ জাগায়। মাঝে মাঝে সে এসে পড়ত অভিজাত পল্লীর রাস্তায়ও, যাকে এখন বলা হয় পুরাতন কিয়েভ। এখানে থাকতেন ইউক্রেনীয় ও পোলীয় অভিজাতেরা। বাড়িগুলির গঠনে ছিল নানা বৈশিষ্ট্য। একদিন সে যখন অবাক হয়ে দাঁড়িয়েছিল, তখন এক পোলীয় অভিজাতের প্রকাণ্ড গাড়ি প্রায় তার ঘাড়ে এসে পড়ল। কোচ বক্সে আসীন ভীষণ গোঁফওয়ালা কোচম্যান অভ্রান্তভাবে তার পিঠে চাবুকের ঘা বসিয়ে দিল। তরুণ সেমিনারির ছাত্র রাগে জ্বলে উঠল। নির্বোধ সাহসে সে গাড়ির চাকা টেনে ধরে সবল হাতে গাড়ি থামিয়ে দিল। কিন্তু প্রতিশোধের ভয়ে কোচম্যান ঘোড়াগুলিকে চাবুক মারতে থাকায় গাড়ি সবেগে ছুটে গেল। আর আদ্রি সৌভাগ্যক্রমে ঠিক সময়ে হাত সরাতে পারলেও হুমড়ি খেয়ে মাটিতে পড়ল, কাদার মধ্যে মুখ থুবড়ে। আর ওপরে বেজে উঠল তীব্র খিলখিল সুরে সুমধুর হাসি। মুখ তুলে আন্দ্রি দেখল জানলায় দাঁড়িয়ে আছে এক সুন্দরী। এমন সৌন্দর্য সে আগে দেখেনি। কালো চোখ, প্রভাত সূর্যের প্রথম গোলাপি আভা লাগা তুষার শুভ্র গায়ের রং। তরুণী হাসছিল তার সমস্ত প্রাণ ঢেলে। তার চোখ ধাঁধানো সৌন্দর্যের উজ্জ্বলতা যেন এই হাসিতে আরো ঝলমলে হয়ে উঠল। আন্দ্রি বিমূঢ় হয়ে গেল। মেয়েটির দিকে সে তাকিয়ে রইল সম্পূর্ণ হতবুদ্ধি হয়ে। অন্যমনস্কভাবে মুখ থেকে কাদা সরাতে গিয়ে তার মুখখানাকে আরো কদর্য করে তুলল সে। কে এই সুন্দরী? বাড়ির চাকর বাকরদের কাছ থেকে জানার উদ্যোগ করল সে। জমকালো পোশাকে ভিড় করে তারা যখন ফটকের কাছে এক তরুণ বান্দুরাবাদককে ঘিরে দাঁড়িয়েছিল, আন্দ্রির কাদা মাখা মুখ দেখে কিন্তু তারা হেসে উঠল, অগ্রাহ্য করে উত্তর দিল না। শেষ পর্যন্ত জানা গেল যে তরুণীটি গভর্নর শাসনকর্তার কন্যা।
অল্প দিনের জন্য তারা এখানে এসেছেন। পরের রাতেই সেমিনারির ছাত্রদের পক্ষে যা স্বাভাবিক, সেই দুঃসাহসিকতায় আন্দ্রি বাগানের বেড়া দিয়ে গুড়ি মেরে ঢুকে চড়ে বসল এমন একটি গাছে যার ডালপালা বিস্তৃত হয়ে বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছেছে। গাছ থেকে সে ছাদে এলো এবং চিমনির নল বেয়ে একেবারে হাজির হলো সুন্দরীর শয়নকক্ষে। মেয়েটি সেই সময় বাতির আলোয় বসে কান থেকে বহুমূল্য দুল খুলে ফেলছিল। হঠাৎ নিজের সামনে এক অপরিচিত পুরুষকে দেখে পোলীয় সুন্দরী এত সন্ত্রস্ত হয়ে গেল যে তার মুখ দিয়ে একটি কথাও বের হলো না। কিন্তু যখন সে দেখল যে ছাত্রটি দাঁড়িয়ে আছে চোখ নিচু করে লজ্জায় জড়সড় হয়ে, যখন সে চিনতে পারল যে এই সেই ছেলেটি যে তার চোখের সামনে পথে আছাড় খেয়ে পড়েছিল, তখন তাকে আবার হাসিতে পেয়ে বসল। অধিকন্তু আন্দ্রির চেহারায় ভীতিপ্রদ কিছু ছিল না। সে দেখতে খুবই সুন্দর। মেয়েটি মন খুলে হাসতে লাগলো এবং অনেকক্ষণ ধরে তাকে নিয়ে মজা করলো। সব পোলীয় রমণীর মতোই সুন্দরীটি ছিল লঘুচিত্ত, কিন্তু তার চোখ থেকে, তার আশ্চর্য তীক্ষ্ণ ও স্বচ্ছ চোখ থেকে যে দৃষ্টি নিক্ষিপ্ত হচ্ছিল তা যেন স্থিরানুরাগের মতোই আয়ত। শাসনকর্তার কন্যা যখন সাহস ভরে তার দিকে এগিয়ে এসে তার মাথায় বসিয়ে দিল উজ্জ্বল মুকুট, তার ঠোঁটে ঝুলিয়ে দিল দুল দুটি, তাকে পরিয়ে দিল সোনা সুতোয় পার বসানো স্বচ্ছ মসলিনের খাটো সেমিজ, তখন ছাত্রটি হাত নাড়াতে পারল না। এমন নিশ্চল হয়ে গেল যেন কেউ তাকে বস্তায় পুরে বেঁধে রেখেছে। তাকে সাজিয়ে দিয়ে মেয়েটি তাকে নিয়ে হাজার রকমের তামাশা করতে লাগলো। লঘুচিত্ত পোলীয় রমণীদের যা বিশেষ লক্ষণ, সেই রকম এক বেপরোয়া ছেলে মানুষের সঙ্গে। এতে ছাত্রটি আরো হতবুদ্ধি হয়ে গেল। মেয়েটির ঝলসানো চোখের দিকে নিশ্চলভাবে হাঁ করে তাকিয়ে থেকে একান্ত হাস্যকর করে তুলল সে নিজেকে। এমন সময় দরজায় কড়াঘাত শুনে চমকে উঠল মেয়েটি। ছেলেটিকে সে বলল খাটের তলায় লুকাতে, এবং শঙ্কার কারণ চলে যেতেই সে ডাকল তার খাস চাকরানিকে, একজন তাতার বন্দিনী দাসীকে। আদেশ দিল ছেলেটিকে সাবধানে বাগানে নিয়ে গিয়ে সেখান থেকে বেড়া পার করে দিতে। কিন্তু এইবারে টপকাতে গিয়ে ছেলেটি আগের মতো জুত করতে পারল না। চৌকিদার জেগে উঠে তার পায়ে জোর আঘাত করল এবং দ্রুত পায়ে নিরাপদ স্থানে পালাতে না পারা পর্যন্ত ভৃত্যেরা ছুটে এসে তাকে বহুক্ষণ পথে পিটালো। এরপরে এ বাড়ির কাছে আসা তার পক্ষে হয়ে উঠল অত্যন্ত বিপজ্জনক, কারণ শাসনকর্তার ভৃত্যেরা সংখ্যায় অনেক। মেয়েটিকে সে আর একবার দেখেছিল পোলীয় রোমান ক্যাথলিক গির্জায়। মেয়েটি তাকে লক্ষ্য করে দীর্ঘকালের পরিচিতের মতো অতি মিষ্টি হাসি হাসে। তারপর আর একবার ছেলেটি মেয়েটিকে দেখে ক্ষণিকের জন্য, কিন্তু এরপর অচিরেই কোভনার শাসনকর্তা ফিরে গেলেন এবং কালো চোখ পোলীয় সুন্দরীর বদলে জানলায় দেখা দিল এক বিশ্রী মোটা মুখ। মাথা নিচু করে ঘোড়ার কেশরে দৃষ্টি নিবদ্ধ করে আন্দ্রি এতক্ষণ এইসব কথাই ভাবছিল। ইতিমধ্যে স্টেপ তাদের সকলকে গ্রহণ করেছে তার সবুজ আলিঙ্গনে। খাড়াই ঘাস চারদিকে উঁচু হয়ে উঠে তাদের আচ্ছন্ন করে ফেলল। তাদের কালো কষাক টুপির ঝলকানি ছাড়া আর কিছুই দেখা গেল না। আরে ছেলেরা, তোদের হলো কি? একেবারে চুপচাপ। তার নিজের চিন্তা স্রোত থেকে সম্বিতে ফিরে এসে অবশেষে বললেন বুলবা, যেন একেবারে মঠের সন্ন্যাসী। আরে ভাবনা চিন্তা ছেড়ে দে, মুখে পাইপ লাগা, তামাক খাওয়া যাক, ঘোড়াদের খুঁচিয়ে বেশ একখান দৌড় দেয়া যাক, পাখিও যেন আমাদের ধরতে না পারে। কষাকেরা ঘোড়ার ওপর ঝুঁকে পড়ে ঘাসের ভিতর অদৃশ্য হয়ে গেল। তাদের কালো টুপিও আর দেখা গেল না। পদদলিত তৃণের একটি রেখা কেবল পড়ে রইল তাদের দ্রুতগতির নিদর্শন হয়ে। মেঘমুক্ত নির্মল আকাশে সূর্য অনেক আগেই দেখা দিয়েছিল। তার তপ্ত সজীব আলোয় সমস্ত স্তেপ ভরে গেল। কষাকদের অন্তরে যা কিছু ছিল অস্পষ্ট ও স্বপ্নালু, তা এক মুহূর্তে উড়ে গেল। তাদের হৃদয় স্পন্দিত হতে লাগলো পাখির মতো। স্তেপ যত প্রসারিত হতে থাকলো ততই সুন্দর হয়ে উঠল দেখতে। সেকালে সমস্ত দক্ষিণ অংশ একেবারে কৃষ্ণসাগর পর্যন্ত যে সমস্ত অঞ্চলকে এখন বলা হয় নভরসোসিয়া, তা ছিল এক অক্ষত রিক্ত সবুজ প্রান্তর। তার তরঙ্গায়িত সীমাহীন বন্য বিস্তৃতিতে কোনো লাঙল এসে প্রবেশ করেনি। অরণ্যের মতো লম্বা তৃণদলের মধ্যে ঘোড়াগুলি কেবল অদৃশ্য হয়ে তাদের পদদলিত করে চলত। এর চেয়ে সুন্দর প্রকৃতিতে আর কিছুই হতে পারে না। ভূমি সমস্ত উপরিতল যেন সোনালী সবুজ এক সমুদ্র, তাতে ছড়ানো লক্ষ লক্ষ বিচিত্র ফুল। তৃণদলের দীর্ঘ লঘুভার বৃন্তের ভেতর দিয়ে উঁকি দেয় গাঢ় নীল, নীল ও নীল রক্তিমাভ রঙের ঝুমকা ফুল। হলদে রঙের ফুলের গুল্ম তার পিরামিডাকৃতি মাথা উঁচু করে তোলে। সাদা ক্লোভারের ছাতার মতো টুপি ভূপৃষ্ঠকে বিচিত্র করে।
একটি গমের শীষ কে জানে কোথা থেকে এসে তৃণের ঝোপের মধ্যে বাড়ছিল। সূক্ষ্ম তৃণগুল্মের মধ্যে তিতির পাখি ঘাড় বাঁকিয়ে ঠোকরাচ্ছিল। হাজারো রকমের পাখির বিভিন্ন সুরে বাতাস ভরা। আকাশে ডানা ছড়িয়ে স্থির হয়ে ঝুলছিল বাজ পাখি। নিচে তৃণদলে তার দৃষ্টি স্থির নিবদ্ধ। একদিকে উড়ন্ত একদল বনহংসের চিৎকার প্রতিধ্বনিত হলো। কে জানে কোন সুদূর হ্রদে শঙ্খচিল ডানার নিয়মিত আন্দোলনে ভূমি থেকে উঠে বাতাসে নীল তরঙ্গে স্নানের বিলাস উপভোগ করতে লাগলো। এই তো এখন সে ঊর্ধ্ব আকাশের মধ্যে হারিয়ে গেল। চিকচিক করছে কেবল একটি কালো বিন্দু। ওই যে সে আবার তার পাকসার দিয়ে সূর্যালোকে চকচক করছে। আহা মরি, কি সুন্দর তুমি স্তেপ। আমাদের পথযাত্রীরা কয়েক মিনিট মাত্র থামল মধ্যাহ্নভোজের জন্য। তাদের অনুচর 10 জন কসাক ঘোড়া থেকে নেমে খুলল ভদকার কাঠের পিপে আর লাউয়ের খোল, যা দিয়ে পান পাত্রের কাজ চলে। তারা খেলো শুধু চর্বি দেয়া রুটি কিংবা গমের শক্ত চাপাটি। প্রত্যেকে পান করলো মাত্র এক এক পাত্র মদ শক্তি বৃদ্ধির জন্য, কারণ তারাস বুলবা কাউকেও পথে মাতাল হতে দিতেন না। আবার পথ চলল সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যায় সমস্ত স্তেপ সম্পূর্ণ বদলে যেত। তার বিচিত্র বর্ণ বিস্তার অস্তগামী সূর্যের শেষ কিরণে দীপ্ত হয়ে উঠত। ধীরে ধীরে নামতো অন্ধকার। দেখা যেত ছায়া কিভাবে এগিয়ে আসছে, তাকে আচ্ছন্ন করে দিচ্ছে ঘন সবুজে। বাষ্প ঘনতর হতো। প্রতিটি ফুল, প্রতিটি তৃণ ছড়াতো সুগন্ধ। সমস্ত স্তেপ সুরভিতে ছেয়ে যেত। নীল কৃষ্ণ আকাশে যেন মোটা তুলির আঁচড়ে আঁকা হতো সোনালী গোলাপির সুপ্রসর রেখা। এখানে দেখা যেত লঘু স্বচ্ছ মেঘের সাদা সাদা টুকরো। সবচেয়ে তাজা ও মনকাড়া হালকা বাতাস সাগরের ছোট ছোট ঢেউয়ের মতো ঘাসের ডগায় অল্প দোলা দিয়ে যেত, কোমল স্পর্শ দিত কপলে। সারাদিনের মুখর সঙ্গীত শান্ত হয়ে এসে রূপান্তরিত হতো অন্য এক সঙ্গীতে। দাক্কাটা পাহাড়ি ইঁদুরের আপন গহ্বর থেকে বেরিয়ে এসে পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে সারা স্তেপ ভরে তুলত তাদের শীষের ধ্বনিতে। ফড়িংয়ের গুঞ্জন উচ্চতর হতো। মাঝে মাঝে শোনা যেত যেন কোনো নিভৃত হ্রদ থেকে রাজহাঁসের কলধ্বনি। বাতাসে বাজত যেন রূপোর নিক্কণের মতো। পথচারীরা খোলা মাঠে থেমে রাত্রিবাসের স্থান বেছে নিত। তারপর আগুন জ্বালিয়ে তাতে কড়া চাপিয়ে রান্না করত চর্বিযুক্ত পাতলা জাউ। তা থেকে ভাব উঠে বাতাসে দেখাতো যেন ধোঁয়ার হেলানো রেখা। নৈশ ভোজনের পর কসাকেরা ঘোড়াগুলির পায়ে দড়ি বেঁধে ঘাসের ওপর ছেড়ে দিয়ে শুয়ে পড়ত আপন আপন আলখেল্লা বিছিয়ে। রাতের তারাদল সোজা তাদের দিকে তাকিয়ে থাকত। তাদের কানে বাজত ঘাসের ভেতর থেকে পতঙ্গ জগতের সংখ্যাতীত ধ্বনি, কোনোটা কর্কশ, কোনোটা শীষের মতো, কোনোটা বা গুঞ্জন। রাতের নিস্তব্ধতায় ও তাজা বাতাসে পূর্ণতর ও বিশুদ্ধতর হয়ে এই সব ধ্বনি দোলা দিয়ে যেত তাদের নিদ্রালু কর্ণকুহরে। তাদের কেউ কখনো জেগে উঠে দাঁড়ালে দেখতে পেত সারা স্তেপ যেন জোনাকির উজ্জ্বল আভায় খচিত। আবার কখনো কখনো দেখা যেত রাতের আকাশে এখানে ওখানে দূরের মাঠে বা নদী তীরে শুকনো নলখাগড়া পুরানোর জ্বলন্ত আভা। তখন উত্তর দিকে উড়ে যাওয়া হাঁসের কালো শাড়িকে হঠাৎ দেখা যেত রূপালী গোলাপি আলোয়। মনে হতো যেন অন্ধকার আকাশ উঠছে লাল রুমালের শাড়ি। কোনো অপ্রত্যাশিত ঘটনা ছাড়াই পথযাত্রীরা অগ্রসর হলো। কোথাও কোনো গাছপালা নেই, সর্বত্র মুক্ত, অন্তহীন, অপূর্ব সুন্দর স্তেপ। কদাচিৎ চোখে পড়ে নিপার নদী তীরের দূর বনানীর নীল শীর্ষ। কেবল একবার তারাস তার ছেলেদের ডেকে দেখিয়েছিলেন দূর স্তেপে একটি ছোট কালো বিন্দুর দিকে। বলেছিলেন, দেখরে ছেলেরা, একজন তাতার চলেছে ঘোড়ায়। গুম্ফযুক্ত ছোট মাথাটা তাদের দিকে দূর থেকে তাকিয়ে দেখল তার সংকীর্ণ চোখ দিয়ে। শিকারী কুকুরের মতো বাতাস আঘ্রাণ করল এবং কসাকেরা গুনতিতে 13 জন আছে দেখে হরিণের মতো দ্রুত গতিতে অদৃশ্য হয়ে গেল। কি হে ছেলেরা, তাতারটাকে ধরার চেষ্টা করবে নাকি? না করাই ভালো, ওকে ধরা যাবে না। ওর ঘোড়া আমার শয়তানের চেয়ে জোরে ছোটে। তা সত্ত্বেও বুলবা গুপ্ত ঘাঁটির বিপদের সম্ভাবনা থেকে সাবধান হলেন। তারা ঘোড়া ছুটালো তাতারকা নামক একটা ছোট নদীর দিকে। নদীটি গিয়ে পড়েছে নিপার নদীতে। ঘোড়া সমেত তারা জলে ঝাঁপিয়ে পড়ল। সাঁতার দিয়ে অনেক দূর গিয়ে তাদের পদচিহ্ন ঢেকে দিল। তারপর তীরে উঠে আবার তাদের পথ ধরল। 3 দিন পরে তারা এসে পড়ল গন্তব্যস্থানের কাছাকাছি। বাতাস হঠাৎ শীতল হয়ে এলো। বোঝা গেল নিপার দূরে নয়, দূরে তার আবাস দেখা যাচ্ছিল। কালো এক প্রশস্ত রেখার মতো দিগন্ত থেকে তা পৃথক হয়ে আছে। বাতাস ভরে উঠল তার শীতল ঝলকে। বিস্তার ক্রমশ নিকটতর হলো।
শেষ পর্যন্ত ভূমিতলের অর্ধাংশ অধিকার করে বসল। এই জায়গায় নিপার চড়া পড়ে অবরুদ্ধ হওয়ার পর নিজের পথ কেটে নিয়ে সমুদ্রের মতো গর্জন করে আপন ইচ্ছামতো ছড়িয়ে চলেছে। এখানে মাঝখান দ্বীপ জেগে ওঠে আর দুই তীর আরো বিস্তীর্ণ করে তুলেছে। পাহাড় বা খাড়াইয়ের কোনো বাধা না পেয়ে ভূমিতলে বিস্তৃত হয়ে পড়েছে তার তরঙ্গদল। কসাকেরা ঘোড়া থেকে নেমে পড়ল। পারানি নৌকায় চড়ে 3 ঘন্টা পরে হরতিৎসা দ্বীপের তীরে পৌঁছল। সেচ ঘন ঘন তার স্থান পরিবর্তন করে। তখন তা ছিল সেইখানেই। তীরে একদল লোক পারানি মাঝির সঙ্গে কলহ করছিল। কসাকেরা ঘোড়া সাজালো। তারা সম্ভ্রান্ত ভাব ধারণ করে কোমরবন্ধ কোষে আঁটলেন এবং গোফে তা দিতে লাগলেন গর্বিতভাবে। অজ্ঞাত আশঙ্কা ও অনির্দিষ্ট আনন্দের মিশ্রিত অনুভূতি নিয়ে তার তরুণ পুত্রেরাও নিজেদের আপাদমস্তক নিরীক্ষণ করে নিল। পরে তারা একত্রে সকলে সেচ থেকে আধভার্স দূরের এক শহরতলিতে প্রবেশ করল। প্রবেশ করতেই তাদের কানে তালা লেগে গেল 50 জন কামারের হাতুড়ির শব্দে। তারা কাজ করছিল মাটিতে খোঁড়া ঘাসের চাবড়া দিয়ে ঢাকা 25টি কামারশালায়। সবল দেহ চর্মকারেরা পথের ওপর চালার তলে বসে জোরালো হাতে বৃষ চর্ম মলছিল। ব্যবসায়ীরা বসেছিল তাদের তাঁবুতে। তাদের সামনে চকমকি পাথর, লোহা ও বারুদের স্তূপ। দামি দামি রুমাল ঝুলিয়ে রেখেছে একজন আরমানি। একজন তাতার ময়দার কাই দিয়ে জড়িয়ে লোহার শিকের ওপর ভেড়ার মাংস ঝলসাচ্ছে। এক ইহুদি ঝুঁকে পড়ে পিপে থেকে ধীরে ধীরে ভদকা ঢালছে। কিন্তু যে লোকের সঙ্গে তাদের প্রথম দেখা হলো সে একজন নিপার কসাক। পথের ঠিক মাঝখানে ঘুমিয়ে আছে হাত পা ছড়িয়ে। তাকে দেখে তারাস বুলবা না থেমে আর তার তারিফ না করে পারলেন না। আহ, কি চমৎকার দৃশ্য! দেখ তোরা, চেহারায় কি তেজ! বললেন ঘোড়া থামিয়ে। সত্যি এ এক দুর্দান্ত সাহসের ছবি। নিপার কসাক পথের ওপর শুয়ে আছে সিংহের মতো দেহ এলিয়ে। তার ঝুঁটি 1 ফুট জুড়ে পড়ে আছে সগর্বে। তার দামি লাল বনাতে চওড়া সালোয়ার আলকাতরা মাখানো। কসাক যেন দেখাতে চায় দামি কাপড়ের প্রতি তার পরিপূর্ণ অবজ্ঞা। কিছুক্ষণ তারিফ করার পর বুলবা এগিয়ে চললেন সরু রাস্তা ধরে। যারা এখানেই কাজ করে সেই সব কারিগর ও নানা জাতির ব্যবসায়ীদের ভিড় এখানে। তাদের পণ্যদ্রব্যে সেচের এই শহরতলি দেখতে হয়েছে মেলার মতো। এখান থেকেই সেচের খাদ্য বস্ত্রের সংস্থান হয়। কেননা সেচের অধিবাসীরা জানত কেবল বন্দুক চালাতে আর মদ্যপান করতে। শেষ পর্যন্ত তারা শহরতলি পার হয়ে দেখতে পেল ছড়ানো কতগুলি কুড়েন, ঘাসের চাবড়া দিয়ে অথবা তাতারীয় ধরনের পশমি কাপড়ে ঢাকা। কতগুলি চারধারে কামান পাতা। শহরতলির মতো এখানে কোথাও কোনো বেড়া বা ছোট ছোট কাঠের থামে শামিয়ানা টাঙানো নিচু ছাদওয়ালা বাড়ি নেই। কাটা ঘাসের স্তূপ ও নিচু প্রাকার সম্পূর্ণ অরক্ষিত অবস্থায়। তাতে বোঝা যাচ্ছিল এরা সাবধানতার কোনো ধারই ধারে না। কয়েকজন জোয়ান কসাক পাইপ মুখে সেই রাস্তায় শুয়েছিল। তাদের দিকে ওরা তাকালো রীতিমতো উদাসীন ভাবে, কিন্তু যেখানে ছিল সেখান থেকে নড়ল না। নমস্কার মশাইরা, বলতে বলতে তাদের ভেতর দিয়ে তারাস সাবধানে ছেলেদের নিয়ে এগিয়ে চললেন। নমস্কার, জবাব দিল নিপার কসাকরা। চারদিকে সারা মাঠ ভরে ছবির মতো সাজানো লোক। তাদের রোদে পোড়া মুখের দিকে তাকালে বোঝা যায় যে যুদ্ধের আগুনে তারা পোক্ত। সব রকম কষ্টই তাদের সহ্য হয়ে গেছে। তাহলে এই সেই সেচ। এই কন্দর থেকে নির্গত হয় মানুষের দল, সিংহের মতো সদর্প ও শক্তিমান। এখান থেকেই সারা ইউক্রেনে ছড়িয়ে পড়েছে স্বাধীনতা ও কসাকত্ব। অশ্বারোহী পথযাত্রীরা এসে পৌঁছল প্রশস্ত চত্বরে। এখানেই সাধারণত নিপার কসাকদের জাপোরোজীয় বাহিনীর সামরিক সভার অধিবেশন হয়। একটা প্রকাণ্ড উল্টানো পিপের উপরে একজন কসাক বিনা কামিজে বসেছিল। কামিজের ছিদ্রগুলি সেলাই করছিল সে ধীরে ধীরে। আবার তাদের পথরোধ করল একদল বাদক। তাদের মধ্যে নাচছিল একজন তরুণ কসাক। তার বাহু বিস্তারিত, টুপি মাথায় বেপরোয়া ভাবে। সে কেবলই চিৎকার করছিল, আরো জোরে বাজাও। আর ফোমা, এই খ্রিস্টিয়ানদের ভোদকা দিতে কমতি করো না। ফোমার চোখে আঘাতের কালো দাগ। প্রকাণ্ড একটা গোল পাত্র ভরে যারাই এগিয়ে এলো তাদের প্রত্যেককে সে বেহিসাবি মত মেপে দিল। তরুণ কসাকটিকে ঘিরে বেশ লঘুগতিতে নাচছিল 4 জন বৃদ্ধ। কখনো তারা একদিকে ছোটে ঝড়ের মতো একেবারে বাদকদের প্রায় মাথায় এসে পড়ে। তারপর হঠাৎ শুরু করে হাঁটু মুড়ে নাচ, সজোরে ও ক্ষিপ্র গতিতে ঘোরাফেরা করে। রূপোর নাল বাঁধানো জুতোর গোড়ালি দিয়ে ঘন ঘন তাল ঠোকে মাটিতে। তাদের নৃত্যে চারদিকে মাটি থেকে চাপা শব্দ উঠতে থাকে। বাঁধানো জুতোর গোপাক ও ত্রেপাক নৃত্যের ছন্দে বাতাস অনেক দূর পর্যন্ত স্পন্দিত। এদের মধ্যে একজনের চিৎকারে জোর সবচেয়ে বেশি। তার নৃত্যের গতিও অন্যদের চেয়ে দ্রুত।
তার মাথায় চুলের ঝুঁটি হয় এলোমেলো, পেশল বুক একেবারে খোলা, পরনে শীতের গরম মেষ চর্মের কোট, আর দেহ বেয়ে ঘাম ঝরছিল দরদর করে। আরে, গায়ে জামাটা খুলে ফেলো হে! তারা শেষ পর্যন্ত বলে উঠলেন, দেখছো না ঘাম ছুটছে। খোলা যাবে না, কসাকটি চেঁচালো। কেন খোলা যাবে না? এই আমার স্বভাব, যা খুলে ফেলি তাতে মদ কিনি। এই তরুণ কসাকের না ছিল টুপি, কাফতানে না ছিল কোমরবন্ধ, না কোনো সূচিকর্ম বসানো রুমাল। সবই গেছে যে পথে যাবার। ভিড় বাড়তে লাগলো, আরো অনেকে যোগ দিল নৃত্যে। কোনো দর্শকের পক্ষে বিনা অভ্যন্তরীণ চাঞ্চল্যে অসম্ভব ছিল এই উত্তেজক উন্মত্ত নৃত্য দেখা। পৃথিবীর অন্য কোথাও সে নৃত্য দেখা যায় না। তার বলশালী উদ্ভাবকদের নামানুসারে একেই বলা হয় কসাক নৃত্য। আহ, ঘোড়াটা যদি না থাকতো! তারা চেঁচিয়ে উঠলেন। ইচ্ছে করছে নিজেই নেমে পড়ে যোগ দেই নাচে। ইতিমধ্যে ভিড়ের মধ্যে দেখা যেতে লাগলো বৃদ্ধ শান্ত কসাকদের। অতীত কৃতিত্বের জন্য এরা সারা সেচে সম্মানিত। তাদের ঝুঁটি সাদা, অনেকবার তারা মণ্ডল নির্বাচিত হয়েছিলেন। তারা শিগগিরই অনেক চেনা মুখ দেখতে পেলেন। অন্তাপ ও আন্দ্রি ক্রমাগত শুনতে লাগলো অভিবাদন। আরে তুমি পেচেরিৎসা, আছো কেমন কোজলুপ? ঈশ্বর তোমাকে কোথা থেকে আনলেন তারাস? তুমি এলে কোথা থেকে দোলত? ভালো তো কীর্দিয়াগা, ভালো তো গুস্তি। তোমার সঙ্গে আবার দেখা হবে কখনো ভাবিনি রেমেন। সঙ্গে সঙ্গে পরস্পরকে চুমা খেতে লাগলেন সেই সব বীরেরা, পূর্ব রাশিয়ার বন্য প্রান্তর থেকে যারা এখানে জমা হয়েছেন। তারপর চলতে লাগলো প্রশ্ন। ক্যাশানের কি হলো? বোরোদাফকা কোথায়? আর কোলোপে? পিৎসিকভ কেমন আছে? তারা উত্তরে কেবল শুনতে লাগলেন যে বোরাদভরকার ফাঁসি হয়েছে তুলোপানে। কিজিকিরমেনে কোলোপের গায়ে চামড়া জীবন্ত অবস্থায় টেনে ছেঁড়া হয়েছে। পিৎসিশোকের মাথা কেটে নুন মাখিয়ে একটা পিপে ভরে পাঠানো হয়েছে কনস্তান্তিনোপলে। বৃদ্ধ তারাস মাথা নত করলেন, চিন্তান্বিত মৃদুস্বরে বললেন, কি ভালো কষা কিনা ছিল এরা!